প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2026 সালের গণিত প্রশ্ন সমাধান করব। তো আজকে আমরা প্রথম 10টা ম্যাথ সলভ করবো এবং পরবর্তী ভিডিওতে বাকি 10টা ম্যাথ সলভ করবো। আপনারা প্লে লিস্ট অনুসারে দেখে নেবেন। প্রথম যে প্রশ্নটা, এটা ছিল সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তো আমার কিন্তু ঢাক উঠিতে একটু ভুল হয়েছে, এখানে রুট ওভার ছিল এবং অপশনে রুট ওভার ছিল। এখন ক বড়, খ বড়, গ নাকি ঘ, কোনটা বড়? তো এই ধরনের রুট ওভার সহ যদি অপশন থাকে, তাহলে আমি আবার বলে নিচ্ছি, এগুলো কিন্তু ঢাকে রুট ওভার ছিল, আমার টাইপিং মিস্টেক হয়েছে। তো সেই ক্ষেত্রে কোনটা বড় সংখ্যা, এরকম রুট ওভার থাকলে একটা সহজ বুদ্ধি হলো আপনি স্কোয়ার করে ফেলবেন। যেমন ক নাম্বার অপশনটা নিয়ে যদি একটু গবেষণা করি, রুট ওভার 0.3 ছিল, এটার উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে 0.3 পাবেন। এবার খ নাম্বার অপশনটা শুধু একটা স্কোয়ার করলে তো হবে না, সবগুলোকে স্কোয়ার করবেন। এটা কি ছিল 0.3, তাহলে তার উপরেও স্কোয়ার করবেন। এখন 0.3-এর উপর স্কোয়ার করা মানে কি, তাহলে 0.3 ইন্টু 0.3, তার মানে 3 3-এ কত 9, আর দশমিকের পর কয় ঘর, এক ঘর, দশমিকের পর কয় ঘর, 2 ঘর, তাহলে দশমিকের পর 2 ঘর হবে, তার মানে একটা শূন্য হবে, কিন্তু এরকম হবে। একইভাবে আপনি যদি গ নম্বর অপশনটা নিয়ে যদি ক্যালকুলেশন করেন এটা নিয়ে, তাহলে 0.2, এটার উপর যদি হোল স্কোয়ার করেন সিমিলার ওয়েতে কিন্তু 0.04 পাবেন এটা। আর ঘ নম্বর অপশনটা নিয়ে যদি গবেষণা করেন, ঘ নম্বর অপশনে 0.2 রুট ওভার ছিল, তার উপর যদি স্কোয়ার করেন তাহলে কিন্তু 0.2 পাবেন। এখন প্রশ্ন হলো এখানে সবচাইতে বড় সংখ্যা কোনটা। সবচাইতে বড় সংখ্যা কিন্তু দশমিকের পরের ঘরটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে দশমিকের পরের ঘরে 3 আছে, এখানে দশমিকের পরে 0 আছে, এখানে দশমিকের পরে 0 আছে, এখানে দশমিকের পরে 2 আছে। তো দশমিকের পরের ঘরটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর দশমিকের পরে এই পাশে যত যাবেন ওইগুলোর ভ্যালু তত কমতে থাকবে। সো সবচাইতে বড় সংখ্যা তাহলে 3 বড় নাকি 0 বড়, নাকি 0 বড় নাকি এই 2 বড়, কোনটা বড়? 3 বড়, তার মানে কি 0.3 বড়। আর 0.3 বড় মানে রুট ওভার 0.3 স্কোয়ার, এটা বড়। আর এটা বড় মানেই হলো এই ক নাম্বারটা কিন্তু বড়। 2 নাম্বার প্রশ্ন ছিল, একটা ফাংশন দেওয়া ছিল এফ অফ এক্স সমান দেওয়া ছিল হলো x³ - 2x + 10। আমাকে এফ অফ 0 বের করতে বলছে। এটা খুবই মানে সিম্পল একটা ম্যাথ ছিল আসলে। তো আমরা যদি দেখি এখানে কিন্তু এরকমটা হয়ে যাচ্ছে, তো আমরা এখান থেকে 10 অ্যান্সার পাবো। 3 নাম্বার ম্যাথটা আমরা দেখি, 1 থেকে বিয়োগ করতে হবে। তো আমরা যদি 1-এর পর যদি 4টা শূন্য দেই, যে কটা খুশি শূন্য দিই, তাতে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এবার আমরা মিলাই দেখি, দশমিক মিলাই, দশমিক মিলাইলাম, দশমিকের আগে কি ছিল? শূন্য, তাহলে শূন্য দিলাম, দশমিকের পরে শূন্য, দশমিকের পরে আরও 3টা 9, তাহলে এখানে 9 9 9। জাস্ট এখানে ট্রিক্সটা হলো যে 1-এর পর বা যে কোনো সংখ্যার পর আপনার দশমিক দিয়ে ইচ্ছা মতো শূন্য নিয়ে নিতে পারেন। এবার যদি আমরা বিয়োগ করি, 10 থেকে 9 বাদ দিলে থাকবে 1, তাহলে এখান থেকে কিন্তু হাতে 1 ছিল, সেটা কিন্তু এবার এই 9-এর সাথে অ্যাড হবে, স্বাভাবিক বিয়োগ। তাহলে 10 হয়ে গেল, আবার 10 থেকে 10 বাদ দিলে 0, এখানে আবার 1 আসবে, 10 থেকে 10 বাদ দিলে 0, এখানে আবার 1 আসবে। এবার 0 থেকে 1 বাদ দেওয়া লাগবে, 0 থেকে তো 1 বাদ দেওয়া সম্ভব না, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে আবার এখানে 1 আসবে, 1 থেকে 1 বাদ দিলে 0, আর দশমিক মিলিয়ে দিলে এরকমটা আসবে। সো এটা আপনারা সবাই পারবেন। তো এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 4 নাম্বার আমি অসংখ্যবার নিবন্ধনে সলভ করেছি এই ম্যাথটা। বৃত্তের ব্যাস যে সংখ্যাটা দেওয়া থাকবে, যেমন এখানে 3 দেওয়া আছে না, আপনি শুধু তার উপর স্কোয়ার করবেন, ওটাই হবে অ্যান্সার। তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত হবে? 9 এটা। আর যদি এখানে 4 দেওয়া থাকতো, বৃত্তের ব্যাস দেওয়ার পরে যদি 4 থাকতো, তাহলে 4-এর উপর স্কোয়ার করে অ্যান্সার হয়তো 16। এটা হলো শর্টকাট। আর আপনি যদি বুঝে বুঝে ম্যাথটা সলভ করতে চান, তাহলে আপনাকে বলবো যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, তার মানে কি, আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রে কল্পনা করি, আর বৃদ্ধি পাওয়ার পর দ্বিতীয় বৃত্তের কথা কল্পনা করি। মনে করেন প্রথম বৃত্তের ব্যাস ছিল 2 ধরে নেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বৃত্তের ব্যাস কত হবে? দ্বিতীয় বৃত্তের ব্যাস হবে 3 গুণ, তাহলে এখানে ছিল 2, তাহলে 2 গুণন 3 গুণ, তার মানে 3 দুগুণা 6 হবে ব্যাস। এবার আসেন, তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আমরা জানি ব্যাস যা থাকে ব্যাসার্ধ তার অর্ধেক হয়, তাহলে 2-এর অর্ধেক 1, তাহলে ব্যাসার্ধ হবে 1। এখন দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 6কে যদি 2 ভাগ করেন তাহলে 3 পাবেন, ব্যাসার্ধ পাবেন 3। এবার প্রথম বৃত্তের যদি ক্ষেত্রফল বের করেন, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে পাই আর স্কোয়ার মানে কি? তাহলে যে 1 এর উপর স্কোয়ার, তাহলে 1-এর উপর স্কোয়ার করলে 1ই থাকে, তার মানে আমরা 1 পাই লিখতে পারি। আর এখান থেকে এই বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে পাই আর স্কোয়ার ফর্মুলা অনুসারে, তাহলে পাই এখানে আর এর মান কত? 3, তাহলে 3-এর উপর স্কোয়ার তার মানে 9, তার মানে এটা হলো 9 পাই। তাহলে আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রফল 1 পাই, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল 9 পাই, তাহলে এখানে 1 গুণ আর এখানে কয় গুণ? 9 গুণ, তাহলে 9 গুণ বেশি, সুতরাং ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 5 নাম্বার ম্যাথটা দেখেন, গসাগু নির্ণয় করতে বলছে। সো আমরা রাশিগুলো কাউন্ট করি। প্রথম রাশিতে আছে 4a² - 1, এটা আমরা ইজিলি সূত্র তৈরি করতে পারি, a² - b² সূত্র। তো সেক্ষেত্রে আমরা জানি a + b আর একটা হবে a - b। এবার দ্বিতীয় রাশি না কাজ করতে হবে আমাদেরকে, আমরা জানি যে বীজগণিতে গসাগু করতে গেলে রাশিগুলো বিশ্লেষণ করে নিতে হয়, তাহলে 2a² + a - 1, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে আমাকে কি করতে হবে? মাঝখানে এ মিলাইতে হবে, আর সাইডে কত মিলাইতে হবে? সাইডে কিন্তু
আমাদের 2a² মিলাইতে হবে, কারণ 1 দ্বারা যদি আমরা 2a² গুণ করি তাহলে 2a² হয়। তো মিডল টার্ম নিঃসন্দেহে আপনারা জানেন, তারপরে আমি একটু স্মরণ করিয়ে দিলাম। তো এখানে তাহলে আমরা কী করতে পারি, 2a² প্লাস 2a মাইনাস এ দিতে পারি। তাতে করে আমাদের লাভ হবে কি দেখেন, 2a থেকে এবার দিলে এ থাকবে, আর 2a আর এ গুণ করলে, দুইটা গুণ করলে কিন্তু 2a² পাবো, যেটা আমাদের এই যে সাইডেরটা মিলার কথা। তো নিঃসন্দেহে আপনারা মিডল টার্ম পারেন। এখন আমরা পরের অংশ যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 2a কমন নিতে পারি। 2a কমন নিলে থাকবে কি এখানে a প্লাস 1, এখান থেকে কিছু যদি কমন না থাকে 1 কমন নিতে পারি, তাহলে a প্লাস 1। তারপরে আমরা তাহলে a প্লাস 1 এবং তারপরে আমরা 2a মাইনাস 1 এটা লিখতে পারি। এখন গসাগুতে কিন্তু শুধু মিলটা আসবে, শুধু মিলটা বলতে দেখেন তো এই দুইটা মিলছে কিনা, মিলছে, আর কিছু মিলছে আর কিছু মিলে নাই, সুতরাং এখানে অ্যান্সার আসবে 2a মাইনাস 1। এই যে 2a মাইনাস 1 হবে রাইট অ্যান্সার। 6 নম্বর ম্যাথে বলছে যে এখানে 18 ফুট একটি খুঁটি, তাহলে আমি এটা ধরলাম 18 ফুট একটা খুঁটি, তাহলে এখানে টোটাল লেন্থ হলো কত, 18। ওকে, এই 18 ফুট খুঁটি ভাঙা অংশ 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো। ভাঙা অংশ মানে ভেঙে গেছে আর কি কোনো কারণে, এই ধরেন এখানে ভাঙা পড়ছে, এই পরে এই ভাঙা অংশ বেঁকে গিয়ে মাটিতে স্পর্শ করছে এবং মাটিতে স্পর্শ করে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। আচ্ছা, কত উঁচুতে ভেঙেছিল, এখন এখানে ভেঙেছিল, তাহলে এখান থেকে শুরু করে এইটুকুর উচ্চতা কত, এটা আমাদের বের করতে হবে। তো তার আগে আমি দেখে নেই, এটা যদি এক্স হয় কোনো কারণে, এইটুকুকে আমরা যদি এক্স ধরি, তাহলে এইটুকু কত হবে, এই যে বাকিটুকু, এই বাকিটুকু কিন্তু তখন আমরা 18 বিয়োগ এক্স লিখতে পারি। কেন, কারণ পুরাটা মিলা কিন্তু 18, পুরাটা মিলা কত, 18। তাহলে এইটুকু যদি আবার এক্স হয় তাহলে নিঃসন্দেহে উপরেটুকু তাহলে 18 বিয়োগ এক্স। আপনি যদি এই উপরের অংশ এটাকে যদি আপনি 18 বিয়োগ এক্স মনে করেন, আর এই যে এখান থেকে শুরু করে এই নিচের অংশ এটুকু যদি শুধু এক্স মনে করেন যোগ এক্স, এবং দুটো যদি ক্যালকুলেশন করেন এক্স কাটা দিয়ে দুটো কাটা গিয়ে কিন্তু 18ই পাবেন আপনি, তার মানে পুরো বাহুর পরিমাণ তখন আপনি 18 পাবেন। সো আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, এই অংশটাই ভেঙেই তো এরকম এই যে নিচের দিকে আসছে, তাই না? সো এই উপরের এই অংশ আর এই যে ভেঙে অংশ যে কোণ তৈরি করলে এটাও কিন্তু 18 বিয়োগ এক্স হবে। এখন আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে সাইনের সূত্র যদি বসাই, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি, সাইনের সূত্রটা কি, সমুদ্রে লবণ আছে, লবণ মানে লম্ব, লম্ব কত এক্স, আছে মানে কি অতিভুজ, এগুলো মনে আছে না আপনাদের, সমুদ্রে লবণ আছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই কি অতিভুজ, আমরা বলি না সমুদ্রে লবণ আর আছে, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, এইভাবে আপনারা মনে রাখবেন। এখন সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর এখানে তাহলে এক্স 18 বিয়োগ এক্স, আর গুণ করি যদি আমরা, আর গুণ করলে 2x হবে, তাহলে এখান থেকে আমরা 2x পাবো, আর এখানে 1 দিয়ে গুণ করলে 18 বিয়োগ এক্স, এখান থেকে পরে 2x আর ওই এক্সটা সামনে নিয়ে আসলে তাহলে আমরা এখানে এরকমটা পাবো, তাহলে 3x সমান 18 পাবো। সো আমরা x সমান 3 দিয়ে ভাগ করলে 3 6 18 6 পাবো, তাহলে এখানে এক্সের মান আমরা 6 পেলাম। তাহলে আমরা বলতে পারি এটা এই যে এক্সের মান 6 মানে এইটুকুর মান 6, তার মানে 6 ফিট উপরে ভাঙছিল, তাহলে এটার অ্যান্সার হবে যে ঘ নাম্বারটা। 7 নম্বর ম্যাথটাও কিন্তু আসলে বিভিন্ন সময় আমি সলভ করেছি, নিবন্ধনের বিভিন্ন সময়। তো এটাও সহজ, এটা বিভিন্নভাবে করা যায়। যেমন ধরেন আমি সহজ একটা ওয়েতে করে দিই, মনে করেন এটা একটা ত্রিভুজ, এখন এটা যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, আর ধরেন এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি। এখন এটাকে অনুমানের উপর নেওয়া যাবে, অনুমানের উপর নেওয়া যাবে না কিন্তু, কারণ কি যে সব কিছু মিলে কিন্তু আপনার আবার 180 ডিগ্রি হতে হবে, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি প্রথমটা ধরছি 90, তারপরে ধরছি 45, তারপর একটা ধরছি 45, সব মিলে কিন্তু আমার 180 ডিগ্রি হয়েছে, সুতরাং এটা একটা ত্রিভুজ হওয়া সম্ভব। এখন আমাকে বলছে যে বাহুগুলো যদি বর্ধিত করি, যেমন এই বাহুটা বর্ধিত করলাম, আবার এখানে এই বাহুটা বর্ধিত করলাম, এই বাহুটা বর্ধিত করলাম, তো বর্ধিত করলে কিন্তু এই যে আমরা বর্ধিত অংশের কোণ তৈরি করতে পারি। এখন ওনারা বলছে যে বর্ধিত করলে বহিস্থ কোণ 3টির সমষ্টি, তাহলে যে এই কোণ, এখানকার এই কোণ এবং এখানকার এই কোণের সমষ্টি বের করতে হবে। তো এবার দেখেন এই পুরাটা মিলা কিন্তু 180 ডিগ্রি, পুরাটা মিলা কত, 180 ডিগ্রি। ওকে, সেখান থেকে আমি যদি এই যে 45-এর এইটুকু যদি বাদ দিয়ে দেই, এখান থেকে যদি 45 বাদ দিয়ে দেই, তাহলে আমরা 45 বাদ দিলে 10 থেকে 5 বাদ দিলে 5, আর এখানে তাহলে 3 আর 135 ডিগ্রি, তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের এই যে বাকি অংশ হবে এইটুকু হবে 135 ডিগ্রি। সহজভাবে যদি বলি যে একটা এরকম রেখার সাথে এইভাবে যদি হয় তাহলে কিন্তু 180 ডিগ্রি কোণ তৈরি হয়। 180 ডিগ্রির যদি এই পাশে যদি 45 হয়, তাহলে অপর পাশে নিশ্চয়ই 135 ছিল, কারণ 135 আর 45 যদি আপনি যোগ করেন দেখবেন যে 180 ডিগ্রি মিলে গেছে। সো এখানে তাহলে 135 ডিগ্রি, এবং সিমিলারলি এখানেও তো তাহলে তাই, পুরোটা মিলে 180 ডিগ্রি যদি হয় আর এইটুকু যদি 45 হয় এইটুকু, তাহলে বাকি ছিল এখানে 135 ডিগ্রি। আর এখানে দেখেন, এখানে এইটুকু যদি 90 হয়, এইটুকু যদি 90 হয়, তাহলে যে বাকি এইটুকু 90, কারণ দুইটা মিলে 180, তাহলে এখানেও হবে 90। সো আমরা এখানে কী পাইতেছি তাহলে 135 আর হলো 90, তাহলে 5 আর 5 10, হাতে থাকে 1, আর এখানে তাহলে ওই 1 যদি আমি এটার সাথে অ্যাড করি তাহলে 10 13 13 আর 3 16, 16 6 হাতে থাকে 1,
তাহলে 2 এর আগে 360 ডিগ্রি, সেক্ষেত্রে এটা কিন্তু 360 ডিগ্রি হবে। এটার আপনারা একদম সরাসরি মনে রাখার চেষ্টা করবেন, যে কারণে এই বারবার অঙ্ক করে করে সলভ করার দরকার নেই পরীক্ষার হলে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সময়টা বেশি লাগবে, তাই না? এছাড়াও আপনারা জানেন যে আমি একটা ম্যাথ ভিন্ন ভিন্নভাবে কিন্তু আপনাদের সলভ করে দিই। এই ভিন্ন ভিন্নভাবে সলভ করার কারণ হচ্ছে যাতে আপনি পরীক্ষার হলে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা হলো আমরা এখানে কত দিছিলাম, 90 ডিগ্রি দিছিলাম না, আর এখানে 45 ধরছিলাম, এখানে 45 ধরেছিলাম। এখন মনে রাখবেন যে কোন একটা বহিস্থ কোণ তার অন্তস্থ কোণের, তাহলে এটা হলো অন্তস্থ কোণের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে এইটার বিপরীত কোণ দ্বয় কোনটা, একটা হলো 45 আর একটা হলো কত 90। তাহলে আমরা এই কোণের মান পাবো 45 আর 90। একইভাবে আপনি যদি এই বহিস্থ কোণের মান বের করতে চান, তাহলে এই অন্তস্থ কোণের বিপরীত কত কত, একটা হলো 90 আর এখানে আর একটা হলো 45। আবার আপনি যদি এই অন্তস্থ কোণের এই বহিস্থ কোণের মান হবে এই অন্তস্থ কোণের বিপরীত, তাহলে এই অন্তস্থ কোণের বিপরীত হলো 45 আর 45 এবং 45, সবগুলো হিসাব করে দেখেন 360 ডিগ্রি হবে। এছাড়াও আমি আরও একটাভাবে ম্যাথটা সলভ করে দিচ্ছি, সেটা হলো যে এটা হলো একদম মানে ম্যানুয়াল একদম, যেমন এটাকে আমি এক্স ধরলাম, এটাকে ওয়াই, এটাকে আমি জেড ধরলাম। এখন এটা কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত হয়, 180 ডিগ্রি। এখন আপনি যদি এভাবে বাড়ান তাহলে এইটুকু কত হবে, এটুকু কিন্তু 180 বিয়োগ ওয়াই হবে, কারণ পুরোটা মিলে 180, আর এইটুকু ওয়াইটুকু যদি আপনি বাদ দেন তাহলে যে এইটুকুর পরিমাণ বের হবে 180 বিয়োগ ওয়াই। সিমিলারলি এখানে 180 বিয়োগ জেড এটুকুর পরিমাণ হবে, আর এটুকুর পরিমাণ কত হবে, 180 বিয়োগ এক্স। তো এখন এই বহিস্থ কোণগুলো যদি আপনি যোগ করেন যে 180 বিয়োগ এক্স প্লাস 180 বিয়োগ ওয়াই, তারপর হচ্ছে প্লাস 180 বিয়োগ জেড, তাহলে আমরা এখানে পাবো 180 প্লাস 180 বিয়োগ এক্স বিয়োগ ওয়াই বিয়োগ জেড। পরবর্তীতে 100 এখানে তাহলে আমরা 0 যোগ করলে 0, 8 আর 8 16, 16 6 হাতে থাকে 1, তাহলে 360 আর 180 আমি এভাবে রেখে দিলাম বিয়োগ, এখানে যদি বিয়োগটা কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকমটা হবে, সমান সমান এখানে 360ই রইল প্লাস 180 বিয়োগ, এই দেখেন আমরা শুরুতেই কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মানে 180 ছিল, সুতরাং এখানে 180 হবে। সো 180 কাটা গেলে থাকবে হলো 360। তো এভাবে কিন্তু 360 আপনি বের করতে পারেন। 8 নাম্বার ম্যাথটা একটু কঠিন ছিল, এই ধরনের ম্যাথ সাধারণত বিসিএসে আসে, প্রাইমারিতে দেয় না, তবুও চলে এসেছিলো। এখানে হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো বিন্যাস করতে হবে। এখানে কয়টা আছে, লেটার আছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 ফ্যাক্টরিয়াল হবে, ওকে। আর এখানে রিপিট আছে এ একবার দুইবার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল, তারপরে আর হচ্ছে দুইবার আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমি এটা যদি বিন্যাস করি কতভাবে বিন্যাস করতে পারবো, তো 7 ফ্যাক্টরিয়াল আমরা যদি এখানে 2 ফ্যাক্টরিয়াল, এরপরে 2 পরে 3 4 5 6 7 এভাবে লিখতে পারি আমরা জিনিসটা। আমরা জানি 7 ফ্যাক্টরিয়াল মানে হলো 1 থেকে 7 পর্যন্ত গুণন। এখন 1 থেকে 7 পর্যন্ত আমি কিন্তু 1 লিখি নাই, কেন লিখি নাই, কারণ যে 2 ফ্যাক্টরিয়াল দিছি, 2 ফ্যাক্টরিয়াল দেওয়া মানে তার আগে 1 আছে আর 2 আছে। এখন 2 ফ্যাক্টরিয়াল কেন রাখলাম, কারণ যে এখানে একটা 2 ফ্যাক্টরিয়াল ছিল আর একটা নিচে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কাটা দিতে পারবো। একইভাবে 2 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাঙাই তাহলে মানে কি, এটা কিন্তু 1 গুণন 2 হবে, তার মানে শুধু 2 লেখা যায়। তাহলে 2কে 2 দেওয়া যদি আমরা কাটাকাটি করি এরকম হয়, তাহলে এখন 3 দুগুণা 6, 5 6 30, 30কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 30কে 6 দিয়ে গুণ করলে 180 হয়। 180কে আবার 7 দিয়ে যদি গুণন করি আমরা, তাহলে 0 7 8 56 6, হাতে থাকে হলো 5, আর 7 একে 7, 7 আর 5-এ কত হয় 12। তার মানে এই অ্যারেঞ্জ শব্দটাকে আমরা যদি বিন্যাস করি, আমরা যদি বিভিন্নভাবে সাজিয়ে লিখি, এলোমেলো করে লিখি, আগেরটা পরে পরেরটা আগে, তাহলে 1260ভাবে আমরা বিন্যাস করতে পারবো। সো এটা 1260 হওয়ার কথা, কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো আর দুটি পাশাপাশি থাকবে না, মানে আর দুটি পাশাপাশি থাকা যাবে না। আপনি সাজাবেন বিভিন্নভাবে সাজাতে পারেন, যেমন এই এন আগে আনলেন, জি আগে আনলেন, তারপর আবার এ পিছনে দিয়ে দিলেন, এই পিছনে দিয়ে দিলেন, এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারেন। তবে শর্ত হলো যে আরগুলো যেন পাশাপাশি না থাকে। এখন এখানে যে 1260 বের করলাম, এখানে কিন্তু অনেকগুলাতে আর পাশাপাশি থাকতে পারে। এখন আর পাশাপাশি থাকতে পারে, আর পাশাপাশি ওনারা তো বলছে যে না আর পাশাপাশি থাকবে না, তাহলে আর পাশাপাশি থাকবে না সেগুলো কিন্তু আমি অ্যান্সারে রাখতে পারবো না। এখন আর পাশাপাশি থাকবে, যেগুলোতে আর পাশাপাশি থাকবে সেগুলো আমাকে এখান থেকে বিয়োগ করে দিতে হবে। এখন আর পাশাপাশি থাকবে এরকম ঘটনা কয়বার হইতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখেন এই আর আর এ এন জি ই, এখানে এই আরটাকে ডাবল না ভেবে এখান থেকে সিঙ্গেল ভাবতে হবে, কারণ দুইটা থাকলে তো পাশাপাশি বসবেই। সো দুইটাকে আপনি একটা মনে করেন, যদি আপনি একটা মনে করেন তাহলে আরেকটা অলরেডি সেটা মানে বাদ করে গেল, ওকে। সেক্ষেত্রে আর পাশাপাশি থাকবে এরকম অ্যারেঞ্জ সংখ্যা হবে, তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 6 ফ্যাক্টরিয়াল, এবং রিপিট হয়েছে এখানে এ এবং এ, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। এখানে কিন্তু আর এটাকে রিপিট হিসেবে ধরা যাবে না, আমি আগেই বলছি এখানে আর মানে একটা আর হিসাবে কাউন্ট করতে হবে, কারণ আমাকে আর বলছে যে আর পাশাপাশি থাকবে না বা রিপিট করবে না। সো এখন এটা যদি ক্যালকুলেশন করি সিমিলার ওয়েতে 1 থেকে 6 পর্যন্ত লিখতে পারি, বা 2 ফ্যাক্টরিয়ালের পরে আমরা এখানে 3 4
5, 6 পর্যন্ত গুণন আকারে লিখতে পারি। এগুলো কিন্তু গুণন, ঠিক আছে। এরপরে 2 ফ্যাক্টরিয়াল এটা কাটা গেলে তাহলে আমার এখানে 3 4 12, 5 12 60, 60 আর 6 দিয়ে গুণ করলে 6 6 36 আর 0, তার মানে 360 বার আমরা আর কিন্তু পাশাপাশি থেকে যাবে। সো আর পাশাপাশি থেকে যাবে এরকম 360। তো এখানে তো তাহলে ওই 360টা আমাদেরকে বিয়োগ করতে হবে। এখান থেকে 360 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 0, 12 থেকে যদি আমরা বাদ দিই, 3 বাদ দিই, তাহলে 9। তার মানে আমরা আর পাশাপাশি থাকবে না, এইরকম অ্যারেঞ্জমেন্ট হবে 900 বার। সো এটার অ্যান্সার কিন্তু এটা হবে না, এই যে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলছে যে a² b³ আর এটাকে c² d এতকে ভাগ করতে বলছে। তাহলে আমরা ভাগ করি, কীটা ভাগ করবো, a³ b², নিচে হলো c d³। এখন আমরা জানি যে এগুলা কিন্তু a² b³ c² d, এটা কিন্তু আমরা গুণন দিতে পারি, তখন নিচেরটা উপরে লিখবো আর উপরেরটা নিচে লিখবো। গুণ দিলে কিন্তু তাদের হর এবং লবের অবস্থান পরিবর্তন হবে। সো এখন যদি আমরা এটা কাটি, সি কাটি, তাহলে একটা সি থাকবে, ডি যদি কাটি এখানে একটা d² থাকবে। আমরা যদি a² আর a³ কাটি একটা থাকবে। আমরা যদি b² আর এখানে b³ কাটি তাহলে একটা বি থাকবে। তাহলে আমরা উপরে পাচ্ছি হলো d² আর নিচে পাচ্ছি আমরা সি পাইছি, একটা পাইছি, তার মানে এসি। তাহলে d² আর এসি, এই যে খ নাম্বারটা দেখেন d² এসি, এটা হবে রাইট অ্যান্সার। আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা করতে যাচ্ছি। এখানে একটা সরল অঙ্ক দেওয়া আছে। এখানে বলছে যে 5/6 এর 6/7 ভাগ এখানে 1/3/7, এরকম একটা সরল অঙ্ক। তো এখন আমরা এই সরল অঙ্কটা আগে শেষ করি। আমরা জানি সরল অঙ্কে কিন্তু যে ভাগের কাজ আগে নাকি এর কাজ আগে, এর কাজ কিন্তু আগে। আমরা বদমাস করছি না, বদমাসের বদ মানে ও মানে হলো অফ, ব্রেকেট মানে বিতে ব্রেকেট, ও মানে অফ মানে এর, আর ডি মানে ডিভিশন। সুতরাং এর কাজ আগে আর ভাগের কাজ হলো পরে। তাহলে আমরা এর কাজ আগে করি এরকমটা, আর ভাগের কাজটা আমরা পরে করি। তবে ভাঙায় রাখি আমরা, 7 7 আর 3 উপরে 10, নিচে হলো 7, ভাঙায় রাখতে তোর সমস্যা নেই। এখন এটা কাটা গেলে উপরে থাকলো 5, নিচে থাকলো হলো 7। এবার আমরা ভাগের কাজ করি। ভাগের কাজ বলতে গুণন দেবো, 7কে উল্টাই দেবো, 10 নিচে দেবো। এটা কাটা সেরা করলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। সো এটার মান হবে হাফ। এখন আমাদের কি এটা কি সরল অঙ্ক করতে বলছে না কি করতে বলছে? বলছে যে এর সাথে, তাহলে এর সাথে বলতে এর মান কত, হাফের সাথে, এই যে হাফ বেরোলো যে, তার মানে হাফের সাথে কত যোগ করলে 1 হবে। তাহলে হাফের সাথে কত যোগ করলে, হাফের সাথে আর একটা হাফ যোগ করলে 1 হবে। সুতরাং কত যোগ করলে, হাফ যোগ করলে, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এই যে গ নাম্বারটা হাফ হবে, এটার রাইট অ্যান্সার। আশা করতেছি আজকে 10টা অঙ্ক সবাই বুঝেছেন, এবং আমি বাকি 10টা ম্যাথ পরবর্তী ক্লাসে করে দেবো। কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।